আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন। প্রশ্ন হচ্ছে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হতে হবে। হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি, তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা 3 সপ্তাহে আন্দোলন করো নাই। এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত 17 বছর থেকে করেছে। মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না, 11 জন খেলে মেসি বানাইতে হয়। অতএব তোমরা যদি মনে করে থাকো তোমরা 3 সপ্তাহে মেসি হইছো, তোমরা 3 সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো, তোমরা বোকার স্বর্গে বাস করছো। আমরা যা বলি তারেক রহমান তাই বলে। কি ভয়ানক কথা! আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, অনুরোধ করব তাদেরকে দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে এখন পুরো রাজনৈতিক অঙ্গন রীতিমতো তোলপাড়। যে যেভাবে পারছে সে সেভাবেই হাসনাত আবদুল্লাহকে কঠিনভাবে ধরে দিচ্ছে। সম্প্রতি তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে একটি মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করাই এবারে হাসনাত আবদুল্লাহকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ব্যারিস্টার আশিদুজ্জামান ফুয়াদ এবং একই সঙ্গে তার কিছু মুখোশ উন্মোচন করেছে। হাসনাত আবদুল্লাহ অতিরিক্ত বেড়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপির নাকি এই সরকার পতনে, হাসিনা সরকার পতনের কোনো অবদানই নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেমনটাই বলেছে। তিনি বলছেন তারেক রহমান এখন কথার কথা বলতেছে, আমরা যা শুনতে চাই তিনি তাই বলে, লোক দেখানো কাজ করে। অথচ বিএনপি মনে করতেছে বিএনপি সরকার ক্ষমতায় আসবে। কখনোই না, বিএনপি সরকার কোনো সময় ক্ষমতায় আসবে না। তারেক রহমান যতই গুটিবাজি হোক, যতই চাল চালুক, তারেক রহমান কখনোই সফল হবে না। এমন মন্তব্য করায় হাসনাত আবদুল্লাহকে কিভাবে ধুয়ে দিল আমরা সেটা দেখে তারপরে কথা বলি। আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, আমরা যা শুনতে চাই তাই বলে। আমাদেরকে আওয়ামী লীগও শত্রুগণ্য করবে, আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিরটা এখনো বোঝা যাইতেছে না। এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফেসিজমের সিম্বল। ফাহাম আব্দুল সালাম একটা কথা বলছিল, সেটা 6 আগস্ট বলছিল, চিনেন তো নাকি? যদি সরকার আবার ফিরে আসে তুমিও মারা খাইতে হবে, আমিও মারা খাইতে হবে। এবার আসেন, আগামী 2 বছর পরে ইলেকশন হইলো, বা 3 বছর পরে ইলেকশন হইলো, 5 বছর পরে ইলেকশন হইলো, ইলেকশন তো হবেই। যদি ইলেকশন হয় তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে, আমরা যে যারা গণ অভ্যুত্থানটা আমরা করেছি সবাই একসাথে, আমরা তখন কারা? আমাদের কিন্তু সবাই শত্রুগণ্য করবে, আমাদেরকে আওয়ামী লীগও শত্রুগণ্য করবে, আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিরটা এখনো বোঝা যাইতেছে না, এদেরটা বোঝা যাইতেছে না। এরা শুরুর দিকে শুরু করে দিয়েছিল, পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। এখন আসেন, আলটিমেটলি আপনি মাথায় রাখেন, আপনি যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এন্টি বানাবে। আবার প্রশ্ন আপনাদের কাছে, আপনাকে যদি এন্টি বানায় তাহলে আপনার সেফগার্ড কি? প্রত্যেক মাসে একটা ইস্যুর পরে কিন্তু একটা ইস্যু চলে আসতো। একটা ইস্যু না আসতে, যেমন মতিউর কাণ্ড, ছাগল কাণ্ড, পরিমণি কাণ্ড, জায়েদ কাণ্ড, দেখেন আপনি এই যে আপনার দেখেন, এটা আপনার কাছে খুব সার্কাজম মনে হইতেছে না? কিন্তু এটার আন্ডারলাইং হচ্ছে ফেসিজমের, এখানে হচ্ছে বীজ নিহিত। অর্থাৎ আপনাকে এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফেসিজমের সিম্বল। অর্থাৎ এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয়েছে, কনস্ট্যান্ট টাইম আপনাকে এগুলো দিয়ে ব্যস্ত রাখা হয়েছে। আপনার নিউজ ফিড আগে কি আসতো আপনি খেয়াল করছেন? এখন কি এগুলো আসে? দেখেন, এগুলো হচ্ছে ফেসিস্ট গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করেছে, পুরো সময়টা ধরে প্যাট্রোনাইজ করেছে। এই সমন্বয়ক সহ সমন্বয়ক নিয়ে যারা মূলত কাজ করছে,
বেসিক্যালি তাদের সেটা কোনো প্রবলেমই না। আমরা এই পরিচয় আমি ব্যক্তিগতভাবে কোথাও ব্যবহার করেছি কিনা আমার মনে পড়ে না, যে একটা লেখা ফেসবুক পোস্ট দিয়ে নিচে লিখলাম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা অনেকটা সহসভাপতি টাইপের হয়ে যায়। আমরা এই কালচারটার চেঞ্জ চাইছি, কারণ ফেসিজম শুধুমাত্র যে শেখ হাসিনা আসছে এমন না, ফেসিস্ট ইনস্টিটিউশনস ছিল, ফেসিস্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ফেসিস্ট থিওলজি ছিল, ফেসিস্ট হচ্ছে আপনার কালচার ছিল, ফেসিস্ট ড্রেস আপ ছিল, ফেসিস্ট কাল্ট ছিল। ফেসিজম শুধুমাত্র সরকার ছিল ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় সিভিল ইন্টারাপশনস আছে, সিভিল ইনভলভমেন্ট যেই জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসিস্ট ছিল। আপনাদের বাজার কমিটির সভাপতি ছিল না, মসজিদ কমিটির সভাপতি, তারপর হচ্ছে আপনার ওই যে কি যে চুল কাটে যে তাদের কি যেন কি বলে, নাপিত কমিটির সভাপতি। হ্যাঁ, এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সংগঠন করে 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 দিয়ে সিন্ডিকেট বানায়া এই ফেসিজমের বীজটাকে হচ্ছে খুব সূক্ষ্মভাবে প্রথিত করেছে। এবার আসেন, আপনারা এখানে যারা আসছেন তারা হচ্ছে শিক্ষিত মানুষ, আপনারা হচ্ছেন সমাজের যারা হচ্ছে আমরা ফিল্টার্ড ভার্সন যে মানুষগুলো বলি, এই ফিল্টার্ড ভার্সন মানুষগুলো এখানে আছেন। তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন। প্রশ্ন হচ্ছে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হতে হবে। হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি, তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা 3 সপ্তাহে আন্দোলন করো নাই। এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত 17 বছর থেকে করেছে। মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না, 11 জন খেলে মেসি বানাইতে হয়। অতএব তোমরা যদি মনে করে থাকো তোমরা 3 সপ্তাহে মেসি হইছো, তোমরা 3 সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো, তোমরা বোকার স্বর্গে বাস করছো। তাই সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্রনেতাকে অত্যন্ত সতর্ক হতে হবে। কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই, কারণ তোমরা কে কয়জন মারামারি করছো, কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো, তোমরা কয়জন আহত হইছো আর কয়জন নিহত হইছো, সব কিছুর গল্প আমরা জানি। তাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে, কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেয় করে কথা বলার কোনো রাইট নাই। কিন্তু এর মানে এটা না যে কোনো রাজনৈতিক নেতাকর্মীর সমালোচনা করা যাবে না। তার ব্যাপারে যেটা বলা হয়েছে, উনি ছাত্রদের ভাষায় কথা বলছেন। ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল ছিল। বিএনপির মহাসচিব বলেছেন যে এই জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির 200-র উপরে নেতাকর্মী মারা গেছে। তো ছাত্রদের ভাষায় কথা বলা মানে এটা কী ধরনের কথা? তত আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে। কোনো রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না, কারোর ত্যাগকে ছোট করা যাবে না। মাদ্রাসারও শত শত মানুষ শহীদ হয়েছেন, কওমি মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার, জামাতের, শিবিরের, হেফাজতের, প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের এই আন্দোলনে। এটা কোনোভাবে ছোট করবার সুযোগ নেই। সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে 4 জন না 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন। তত প্রত্যেকের অবদানকে গুরুত্ব সহকারে দেখতে হবে। একক কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই, এটা যেন সবার মনে থাকে। এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে। 3 সপ্তাহে 3.5 জন এসে আন্দোলন করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির 19শে জুলাই পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা। অতএব সেই আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে। আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য সুখকর হবে না। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একটা কমন শত্রু আছে, সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ। তারা চলে যায় নাই। হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে, গতকালকে সম্ভবত আপনারা দেখেছেন, যে হাসিনা এখনও কিভাবে প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে, তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে, কিভাবে অর্গানাইজ করা যায়, এই সরকারকে ব্যর্থ করা যায় সেটার জন্য চেষ্টা করছে। গত 1 মাস হয়ে গেছে, 8ই অগাস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। 16 বছরের যে ময়লা আবর্জনা এই বেগম লক্ষণ সেনের আমলে জমা হয়েছে, যিনি এখন ভারতে পলাতক জীবনযাপন করছেন, এই আবর্জনা পরিষ্কার করবার যে একটা প্রত্যাশা জাতির মধ্যে তৈরি হয়েছে, এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যৌক্তিক হতে হবে। আমাদের প্রত্যাশাগুলো ন্যায্য, আমাদের প্রত্যাশাগুলো চাই যে আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে সেগুলো যেন পূরণ করা হয়। কিন্তু এটা করবার ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে 1 মাস বয়সী একটা শিশু সরকারের কাছ থেকে 16 বছরের একটা ফ্যাসিবাদী আমলের সকল আবর্জনা পরিষ্কার করবার দায়ের ব্যাপারে
দায়ের ব্যাপারটা যেন আমরা মাথায় রাখি। বাংলাদেশে দেখেন পার্টিকুলারলি যে বিষয়টাতে কনসার্ন সবাই বলছেন সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর যে অনুপস্থিতি। আপনারা জানেন যে পুলিশ সদস্য আমাদের আছে 2,30,000-এর মতো, এর ভিতরে 1,40,000-এর উপরে হচ্ছে এই আওয়ামী আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো ধরেই নিতে পারছেন যে পুলিশের প্রায় 60%-এর অধিক হচ্ছে আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত। এর ভিতর থেকে 40% উপরে 5ই অগাস্টের পরে অস্ত্র নিয়ে থানা থেকে যে তারা বের হয়েছে, তারা আর কাজেও ফিরে যায় নাই, থানাতেও ফিরে যায় নাই, অস্ত্র জমা দেয় নাই। ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন সাহেব যখন দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে, উনি বলেছিলেন যে ক্ষমতা নেবার একটা বৃহস্পতিবারের ভিতরে সকল অস্ত্র এবং দায়িত্ব হিসাবে থানাতে জয়েন করতে হবে, যেটা অনেকেই করেন নাই, পরবর্তী দায়িত্ব পরিবর্তন হয়ে গেছে। তো এই বিশাল সংখ্যক পুলিশ সদস্যের অনুপস্থিতি বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, একটা ভ্যাকুয়াম তৈরি করেছে। দ্বিতীয় একটা সমস্যার জায়গা হচ্ছে আমাদের ওসি। আপনারা জানেন যে আমাদের যে লোকাল পুলিশ স্টেশনগুলো, তারাই মেইনলি হচ্ছে স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা বাহিনীর যত ইস্যুজ আছে, নাগরিক সমাজের নিরাপত্তার ব্যাপারটা তারা দেখভাল করেন। আমাদের 700-র মতো ওসি আছে, পুলিশ স্টেশন আছে, শিল্প পুলিশ আছে, ট্যুরিস্ট পুলিশ আছে, এগুলো সব কিছু মিলায় বলছি আর কি, আমাদের লোকাল উপজেলা থানার বাহিরে। তো এই 700 ওসিকে অধিকাংশ জায়গাতে অলমোস্ট 2-4 জন ছাড়া কাউকে পরিবর্তন করা হয় নাই। তাহলে লোকাল স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবার যে দায়িত্ব, সেই দায়িত্বটা নতুনভাবে কিভাবে পালিত হবে? যেই মানুষগুলোর নেতৃত্বে পুলিশ লক্ষ লক্ষ রাউন্ড গুলি ছুঁড়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আহত করেছে গত মাসের 5 তারিখে, ঠিক একই লোকগুলোকে একই থানায় ওসি হিসাবে দায়িত্ব রেখে সেই বাহিনীর কাছ থেকে আমরা কিভাবে নিরাপত্তা আশা করতে পারি? আমরা ইতিমধ্যে বারবার বলেছি যে বাংলাদেশে ওসি প্যানেলভুক্ত হবার মতো 2000-এর বেশি ইন্সপেক্টর অলরেডি এনলিস্টেড আছে। মানে আপনি চাইলে 700 ওসিকে 1 ঘন্টার ব্যবধানে পরিবর্তন করে দিতে পারবেন। এবং এর ভিতরে গোয়েন্দা সংস্থার রিপোর্টও আছে যে ওসি হিসাবে কারা কারা আওয়ামী লীগের পক্ষের লোক না, অথবা কারা কারা বিরোধী দলের লোক, কারা কারা পদবঞ্চিত গত 16 বছর থেকে। তো আপনি সততা, যোগ্যতা, মেধা এবং গোয়েন্দা যে প্রতিবেদন আছে, এই সব কিছুর উপরে ভিত্তি করে কয়েক ঘন্টার মধ্যে এই ওসি প্যানেল থেকে পুরো 700+ থানার রিপ্লেস করে ফেলা সম্ভব। এইটা যদি না করেন, আপনি স্থানীয় প্রশাসনের মাধ্যমে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর লিডারশিপটা নেবেন, নেতৃত্ব নেবেন, এটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এই রিসোর্স অলরেডি আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা না কেন করছেন না? তৃতীয় যেটা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপারে কথা, সেটা হচ্ছে আওয়ামী আমলে যারা গুরুত্বপূর্ণ কমান্ডিং অফিসার ছিলেন, বিভিন্ন জায়গাতে ডিসি, এসপি, কমিশনার, উপকমিশনার, যাদের নেতৃত্বে লক্ষ লক্ষ রাউন্ড বুলেট ছোড়া হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, এদের অধিকাংশকেই আপনার চাকরিতে বহাল রাখা হয়েছে। কাউকে কাউকে ওএসডি করা হয়েছে, কেউ কেউ আছে, এবং অধিকাংশ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন জায়গাতে পোস্টিং দেওয়া হচ্ছে, যাদেরকে এসপি করা হচ্ছে, ডিসি করা হচ্ছে, পুলিশের ডিসি, এবং বিভিন্ন রেঞ্জের, মেট্রোপলিটন পুলিশ কমিশন থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় রেঞ্জের দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা অধিকাংশ গত আমলের। তো কিভাবে হচ্ছে? পুলিশের একটা সিন্ডিকেট আছে এবং এর সাথে কয়েকজন রাজনৈতিক দলের নেতা জড়িত আছেন। তারা কোটি কোটি টাকা পুলিশ বাণিজ্য করছেন। পুলিশের ওসি হইলে 30 লাখ, 50 লাখ, যদি এসপি বানায় অথবা আরও বড় কোনো পোস্টে দেয়, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা লেনদেন করছে। এবং সেটা করছে কারা? যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন বলে দাবি করেন। এমন মানুষগুলো কিছু ওএসডি পুলিশ কর্মকর্তা এবং বর্তমানে রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা, তারা মিলে একটা সিন্ডিকেট ডেভেলপ করেছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে টাকার লেনদেন হয়ে আওয়ামী আমলের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত এমন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন জায়গাতে ট্রান্সফার, প্রমোশন পাচ্ছেন। পার্টিকুলারলি আপনাদেরকে এক্সাম্পল দেই, সাম্বুডি রেজা নামে এক পুলিশের এসপি ছিলেন ফেনীতে। সে এখন খুলনা রেঞ্জের ডিআইজি হয়ে ওখানে গেছেন। রেঞ্জ বলতে বিভাগের দায়িত্বে, পুলিশের খুলনা বিভাগের দায়িত্বে। সে বিরোধী দলের নেতাকর্মীদেরকে ন্যূনতম 11 থেকে 15 জনকে হত্যা করেছেন যখন সে ফেনীর এসপি ছিলেন। এই আন্দোলনে সে প্রচণ্ড নেতিবাচক ভূমিকা পালন করেছেন। তো এই মানুষটা গত সপ্তাহে কিভাবে খুলনা রেঞ্জের দায়িত্ব পায়, এবং আমরা জানি তার বন্ধুবান্ধব আছে বিভিন্ন রাজনৈতিক দলে,
বিভিন্ন আইন প্রশাসনের ভিতরে তার গুরুত্বপূর্ণ বন্ধুবান্ধব আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে রাজনীতি করেছেন, প্রচুর টাকার লেনদেন হয়েছে। এই সব কিছু মিলায়ে তিনি এই পদ পেয়েছেন। এখন এইভাবে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় টাকা পয়সার লেনদেনের মধ্য দিয়ে, সেইটা একটা নতুন রাষ্ট্র বানানোর পথে প্রচণ্ড অন্তরায় হবে। এই তিন জিনিসের সমন্বয় হচ্ছে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি হচ্ছে এবং সার্ভিস নাই, সেবা নাই, থানাগুলো ফাংশন করছে না। রিপ্লেসমেন্টের জায়গায় আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি যে 60,000-এর উপরে সেনা সদস্য, বিডিআর জওয়ান যারা এখন রিটায়ার্ড জীবনযাপন করছেন, যাদের বয়স 50-এর নিচে, তারা ফিজিক্যালি ফিট এবং তারা রাষ্ট্রের দ্বারা প্রশিক্ষিত যোদ্ধা এবং তারা শপথবদ্ধ যে রাষ্ট্র প্রয়োজনে ডাকলে তারা যে কোনো সময় কাপড় পরে চলে আসতে বাধ্য। আপনি কেন তাদেরকে কল করছেন না? রিজার্ভ ফোর্স আপনার যেখানে রিপ্লেস করা দরকার। দ্বিতীয়ত আমরা বলেছি বিএনসিসি এবং স্কাউট ক্যাডেট আছে লক্ষ লক্ষ সারা বাংলাদেশে, ওনারা ট্রেন্ড, ওনারা সেমি মিলিটারি ট্রেন্ড আছে। বিএনসিসিকে আপনারা জানেন যে মিলিটারি অফিসাররা ট্রেন করে, স্কাউটদেরকে ট্রেন করে। এই স্কাউট এবং বিএনসিসিদেরকে আপনারা ডাকছেন না কেন? ছাত্ররা 5ই আগস্ট থেকে 12-13 আগস্ট পর্যন্ত রাস্তার ট্রাফিক তো মেনটেন করেছে, ট্রাফিক তো তার থেকে অনেক ভালো অবস্থায় ছিল, এখন ঢাকার ট্রাফিকের অবস্থা তো আরও খারাপ। এই বাস্তবতাগুলো বিবেচনা করা দরকার, যেটা আমরা দেখলাম যে আনসার বিদ্রোহের সময় সরকার কীভাবে মিজারেবলি ফেল করেছে এবং শেষ মুহূর্তে ছাত্রলীগ যুবলীগ ডাকার মতো যেটা আওয়ামী লীগ করতো তাদেরকে ফেসবুক লাইভ করে ছেলেপেলেকে ডেকে নিয়ে আসতে হয়েছে এই আনসার বিদ্রোহ দমন করবার জন্য। আমরা এটা চাই না, আমরা চাই এগুলোর ব্যাপারে রাষ্ট্র দায়িত্ব নেয় এবং ভূমিকা পালন করুক, যেটা করবার সুযোগ, অপরচুনিটি, রিসোর্স সব কিছু এই রাষ্ট্রের বর্তমানে আছে। আমরা যা বলি তারেক রহমান তাই বলেন। কি ভয়ানক কথা! আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন? আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না, আপনারা আমাদের নবীন প্রজন্ম, আপনারাই তো দেশটাকে গড়ে তুলবেন। আপনারা আমাদের শিক্ষা দিয়েছেন, আপনারা আপনাদের শিক্ষক হিসেবে আপনারা কাজ করেছেন, আপনারা বুকের রক্ত দিয়েছেন, কিন্তু আমরা তো আপনাদের পিছে থেকে আপনাদেরকে সহায়তা করেছি। আমরা বলেছিলাম এখনো যেমন আমরা সহায়তা করছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নামকরা ব্যক্তিত্ব, যিনি সারা বিশ্বে যার নাম ছড়িয়ে আছে। তিনি একজন উপযুক্ত মানুষ, তার হাতে পড়েছে, আমরা তাকে সহায়তা করি, আমরা তাকে সব কাজে সবভাবে আমরা তাকে বিভিন্নভাবে। তবে এত বড় সংস্কার তো আমরা একদিনে হয় না, এটাও সত্য কথা। এই জন্য আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব উনি বলেছিলেন যে আমরা যৌক্তিক সময় দেব। অর্থাৎ আমাদের কিন্তু লক্ষ্য একটাই, এই যে 17 বছর যারা আপনারা ভোট দিতে পারেন নাই এবং বর্তমানে জনগণ যারা বৃদ্ধ হয়ে গেছে, আমরা তো 3বার ভোট দিই নাই, আমি তো এখন যাওয়ার পথে, মানে আল্লাহর কাছে যাওয়ার পথে, সেখানে আমি তো ভোট তো দিতে পারলাম না। এই ভোট আগামীতে দিতে পারবো কিনা জানি না। যে জন্য আমরা চেয়েছি জনগণের অধিকার, যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেই জন্য দরকার হলো একটা নির্বাচিত, জনগণের নির্বাচিত একটা সরকার, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে, জনগণের ভোটের মাধ্যমে আসবে। সেখানে আমরা বলি নাই যে বিএনপি ক্ষমতায় আসতে হবে, তাহলে আমরা যে চেষ্টা করছি আমাদের আন্দোলন একটা লক্ষ্যে, সেটা হলো স্বৈরাচারের পতন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, যে জনগণের সমস্ত শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে যেগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। এই সংস্কার প্রস্তাব আজ থেকে 1 বছর 2 মাস আগে আমাদের লেকশন হোটেলে আমাদের এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে কি ছিল? সেই প্রস্তাবে ছিল 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সেই প্রস্তাবে কি ছিল? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে। সেই প্রস্তাবে আরো ছিল জনগণের গণতন্ত্র, জনগণের মাধ্যমে ভোটাধিকার করতে হবে। এবং শুধু তাই নয়, পুলিশ থেকে, যুবক থেকে, বেকার যুবক থেকে শুরু করে সমাজের বিভিন্ন সেক্টরে কিভাবে সংস্কার করলে যাতে পুরা জাতি, পুরা সমাজ সবাই উপার্জনক্ষম হতে পারে। আমাদের 31 দফা যে সংস্কার প্রস্তাব, সেটা কিন্তু অনেক আগে দেওয়া হয়েছিল। ছাত্র আন্দোলনে যারা করেছেন তাদেরকে আমরা অবশ্যই স্যালুট জানাই, তাদের কৃতিত্ব আমরা তাদেরকে দিচ্ছি। যে কারণে আমাদের রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের লোকেরা পিছনে থেকেছে, ওই ছাত্র আন্দোলনের সময় সামনে যায় নাই। আমরা যারা পরিচিত মুখ, আমরা কেউ সামনে যাই নাই। তার কারণ আমরা ওই ছাত্র আন্দোলনের ওদেরকেই আমরা
বাহবা দিয়ে ওদেরকে আমরা কাজ করি। হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটা দিয়েছে এটা একান্তই তার ব্যক্তিগত বক্তব্য, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য নয়। আমি একদম স্পষ্ট, যদি আমি ভুল না বলি, দায়িত্ব নিয়ে বলছি, সেটা তার ব্যক্তিগত বক্তব্য এবং এই বক্তব্যগুলো এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাংঘর্ষিক। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই আন্দোলনে যদি বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে যদি আপনি ছাত্রদের পরে যদি ধরেন, তাহলে বিএনপি এবং জামাত অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তাদের নেতাকর্মীরা এই আন্দোলনে ছিল বিধায় এই আন্দোলন 5 তারিখে গণ অভ্যুত্থানটা হয়েছে। এটা আমাদের একক কোনো আন্দোলন নয়, বৈষম্য বিরোধীদের একক কোনো আন্দোলন নয়, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। সুতরাং এইগুলা করে করে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করেছে, এই আন্দোলনে ও ছিল কিনা, ও ছিল কিনা, ও সমন্বয়ক কিনা, এই ধরনের কথা এখন কেন আসবে? আন্দোলন যখন চলেছে, যখন আমরা সাহায্য চাইছি সাধারণ মানুষের কাছে, রাজনৈতিক দলদের কাছে, যে আপনারা আমাদের পাশে এসেন, আমাদের পাশে দাঁড়ান, তখন তো আমি বলি না যে ভাই বিএনপি দাঁড়াতে পারবে না, জামাত দাঁড়াতে পারবে না, এখন কেন বলছি? এগুলো আমাদেরকে বুঝতে হবে সাগর ভাই। এই আওয়ামী লীগ সরকারের নেত্রী পালিয়ে গেছে, স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। এক কথায় যদি আমরা এই আন্দোলনটাকে ধরে নিই, অর্থাৎ 2024 সালে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন যেটা বলেন, যে আন্দোলন আমরা করেছি, সেই আন্দোলনের সূত্রপাত কিন্তু অনেক আগে। আপনি যদি ধরেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দিয়ে আমি একটু বলি, জাস্ট রেশিওটা মিলালে তখন পাবলিক একটু ক্লিয়ার হবে যে আসলে মানে মূলের মানে কোথায় কি আন্দোলনটা রেশিও কি। 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমি রচিত হয়েছে। অর্থাৎ 52 থেকে 71 এই সময় কিন্তু অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষার পরে 71 সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। তাই বলে আমরা 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে ভুলে যাই নাই, 66 গণ অভ্যুত্থানে, 70 সাধারণ নির্বাচনে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আমি মনে করি যে একসাথ করলে আপনি এই আন্দোলনটা দেখেন। আমাদের 18 সালে আমরা যে কোটা সংস্কার আন্দোলন করেছি, নিরাপদ সড়ক আন্দোলন করেছি, রাজনৈতিক দলগুলো এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গত 15 বছর একটানা যেভাবে মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম করেছে, এই সব কিছুর সম্মিলিত বহিঃপ্রকাশ হয়েছে এই 24-এর মানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। এটা একদিনের একটা গণ অভ্যুত্থানের পটভূমি, একদিনের, কখনো পৃথিবীর ইতিহাসে, শুধু আমি বাংলাদেশ বলবো না, আমি চ্যালেঞ্জ করে বললাম, পৃথিবীর ইতিহাসে কোনো গণ অভ্যুত্থানের পটভূমি একদিনে রচিত হয়নি সাগর ভাই। কেন মানুষ সাধারণ ছাত্রদের ডাকে কেন জনতা মাঠে নেমেছে? তারা পরপর 3টা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে না। রাজনৈতিক দলগুলো আমাদের ডাকে, সাধারণ ছাত্রদের ডাকে কেন নেমেছে? এই দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা। অর্থাৎ আমাদের ডাকে রাজনৈতিক দলগুলো এসেছে, সাধারণ মানুষ এসেছে, সাধারণ জনতা এসেছে, আইনজীবী এসেছে, সুশীল সমাজ এসেছে, শিক্ষকরা এসেছে। অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের মানুষ কেন নেমে এসেছে? গত 15 বছরে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে, মানে আপনার গ্রামের চৌকিদার থেকে শুরু করে সচিব পর্যন্ত বৈষম্যের শিকার হয়েছে, যদি আমি প্রাতিষ্ঠানিক দিক থেকে যাই। আর অপ্রাতিষ্ঠানিক দিক থেকে যদি আমরা যাই, বাংলাদেশের রিক্সাওয়ালা থেকে শুরু করে এমন কোনো ব্যবসায়ী নাই যারা বৈষম্যের শিকার হয় নাই, মানে লিবারেল ব্যবসায়ী। আর যারা এই স্বৈরাচারের দোষর হয়ে কাজ করেছে তারাই সব ভোগ করেছে। মানে পাকিস্তান এই 1900 মানে যদি আপনি ধরেন 47 থেকে 71 পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক হিসাব যদি আপনি দেখেন, বাংলাদেশের রাজনৈতিক হিসাব যদি আপনি দেখেন, প্রতিটা জায়গায় যেরকম মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ বৈষম্যের শিকার হয়েছে, ঠিক গত 15 বছরে এই স্বৈরাচার সরকার পশ্চিম পাকিস্তানের ভূমিকা পালন করেছে, যার কারণে ডে বাই ডে মানুষের চাপা ক্ষোভ মানে একটু একটু করে ইনক্রিজ হয়েছে। আর সেটার বিস্ফোরণটা হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। তা আমরা বলবো এই আন্দোলনটা মানে একদিনের আন্দোলন না, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা গত 15 বছরে গণতন্ত্রকামী প্রত্যেকটা মুভমেন্টকে আমরা মূল্যায়ন করব। প্রত্যেকটা যতগুলো আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলন আমাদের এই আন্দোলনের ভিত্তি ছিল। এই পরপর 3টা জাতীয় নির্বাচন না করার কারণে সাধারণ মানুষের ভোটাধিকার যখন হরণ করেছে, তখন মানুষ রাস্তায় নেমেছে, যারা ভোট দিতে পারে নাই তারা নেমেছে। যখন শিক্ষকদেরকে বিনা বিচারে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, সেই শিক্ষকরা এসেছে। যখন কোর্টে দলীয়করণ করা হয়েছে, তখন আইনজীবীরা আমাদের সাথে সাপোর্ট দিয়েছে। এক্স সেনা অফিসাররা, মানে রাওয়া ক্লাব যেভাবে আমাদেরকে, আপনি দেখেছেন যে লাস্টে আন্দোলনের সময়, লাস্ট বাংলাদেশের ইতিহাসে এই প্রথম, তারাও আমাদেরকে সাপোর্ট দিয়েছে। পুলিশের একটা অংশ সাপোর্ট দিয়েছে, মানে যারা রিটায়ার্ড। প্রত্যেকটা জায়গা থেকে মানুষ কেন সাপোর্ট দিয়েছে? এটা বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিত। শুধু শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয় নাই, শুধু কোটা সংস্কার আন্দোলন না, এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, স্পষ্ট ভাষায় বলছি, এই আন্দোলনের প্রথম থেকে 5ই আগস্ট যখন বিজয় মিছিল করেছে, আপনি তখন দেখবেন ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেটের ভেতরে যখন পুলিশ আমাদেরকে গুলি করেছে, তখন সেখান থেকে আমরা মিছিল নিয়ে, বিজয় মিছিল নিয়ে বের হয়ে শাহবাগ পর্যন্ত এসেছি। সেই ভিডিওগুলো আছে। এটাই আমাদের মানে কেন্দ্রীয় মিছিল যদি আপনি বলেন, তাহলে প্রথম থেকে শুরু করি 5ই আগস্ট পর্যন্ত আমি সব সময় মাঠে ছিলাম। আমি শুধু এটাই বলবো যে দেখুন, এই যে আমাদের আন্দোলনটা ছাত্র আন্দোলন যদি এটা হতো, এটা কখনো গণ অভ্যুত্থান হতো না। এটা কেন গণ অভ্যুত্থান হয়েছে? ছাত্রদের সাথে যখন জনতা মিলে গেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আমার ভাষাটা স্পষ্ট আপনি বলবেন, যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা হয়, কিন্তু ল্যাঙ্গুয়েজটা হবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন। এই জনতার মধ্যে রাজনৈতিক দল আছে,
এই জনতার মধ্যে শিক্ষক সমাজ আছে, এই জনতার মধ্যে আইনজীবী সমাজ আছে, এই জনতার মধ্যে শিল্পী সমাজ আছে, অর্থাৎ প্রত্যেকের সম্মিলিত একটা প্রচেষ্টা। হয়তো এদেশে শুনেন ভাষা আন্দোলন যখন হয়েছে তখন সাধারণ শিক্ষার্থীরা ডাক দিয়েছে, মুক্তিযুদ্ধের সময় আপনি দেখেন শিক্ষার্থীদের ভূমিকা প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে থাকবে। কিন্তু তাদের সাথে যারা দেশের সাধারণ দেশের মানুষ, বিশেষ করে আপনি যে দুইটা দলের কথা বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই আন্দোলনে যদি বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে যদি আপনি ছাত্রদের পরে যদি ধরেন, তাহলে বিএনপি এবং জামাত অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তাদের নেতাকর্মীরা এই আন্দোলনে ছিল বিধায় এই আন্দোলন 5 তারিখে গণ অভ্যুত্থানটা হয়েছে। যদি জামাত এবং বিএনপি এই আন্দোলনে সহযোগিতা না করতো, এই আন্দোলনটা 5 তারিখে বিজয়টা হতো না অন্তত। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, জেনে বলছি। সুতরাং ছাত্র জনতার যখন একটা সম্মিলিত বৈঠক, আমি দেখেন যাত্রাবাড়িতে যে আন্দোলনটা হয়েছে, সবচেয়ে বেশি গণহত্যা হয়েছে যাত্রাবাড়িতে। সেখানে যে মানুষের যে ঢল নেমেছে তারা কারা? সাধারণ মানুষ। রামপুরে যদি আপনি দেখেন শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষ, উত্তরায় যদি দেখেন শিক্ষার্থীদের সাথে আমার বাসা থেকে মা বোনেরা পর্যন্ত নেমে এসেছে এই আন্দোলনে। এটা একটা গণবিপ্লব, এটা শুধু শিক্ষার্থীদের বিপ্লব নয়। তো এখানে যারা আমাদের সাথে ছিল প্রত্যেকের অবদানকে আমাকে স্বীকার করতে হবে। গত 15 বছরে এই সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, যতগুলো রাজনৈতিক দল তার বিরুদ্ধে আন্দোলন করেছে, প্রত্যেককে আমরা এই আন্দোলনের অংশীদার মনে করি। এটা আমাদের একক কোনো আন্দোলন নয়, বৈষম্য বিরোধীদের একক কোনো আন্দোলন নয়, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। সুতরাং এইগুলা করে করে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করেছে। এই আন্দোলনে ও ছিল কিনা, ও সমন্বয়ক কিনা, এই ধরনের কথা এখন কেন আসবে? আন্দোলন যখন চলেছে, যখন আমরা সাহায্য চাইছি সাধারণ মানুষের কাছে, রাজনৈতিক দলদের কাছে, যে আপনারা আমাদের পাশে এসেন, আমাদের পাশে দাঁড়ান, তখন তো আমি বলি না যে ভাই বিএনপি দাঁড়াতে পারবে না, জামাত দাঁড়াতে পারবে না। এখন কেন বলছি? এগুলো আমাদেরকে বুঝতে হবে সাগর ভাই। এই আওয়ামী লীগ সরকারের নেত্রী পালিয়ে গেছে, স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। তারা আমাদেরকে ডিভাইড অ্যান্ড রোল, অর্থাৎ ব্রিটিশ সরকার এই বাংলাদেশকে 100 বছরের উপরে শাসন করতে, শুধু বাক করো শাসন করো, সেই নীতি আওয়ামী লীগ এবং রয়ের মধ্যে আছে। তারা আমাদের ঐক্যকে বিনষ্ট করে, আমাদেরকে ভাগ ভাগ করে ছোট ছোট অংশে আমাদেরকে শাসন করতে চায়। আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায় বিভিন্ন নামে। তো সেই সুযোগ আমি মনে করি আমরা দেব না, আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো দিব না। আমরা তরুণ এবং ছাত্ররা, আমরা বিরোধী দলগুলোকে আমরা অনুরোধ করব, আপনি বড় যে দুটা দলের কথা বলছেন জামাত বিএনপি, যে আপনারা আসেন, সংস্কারে আসেন। আমাদের যে দাবি দাওয়া, আমাদের যে পালস, আপনারা যদি সেটা করতে পারেন, ওয়েলকাম। আমি তো আপনাকে ছুঁড়ে পেটে দিব না। আপনার 15 বছরের যে নির্যাতন, আপনার 15 বছরের যে বৈষম্যের শিকার হয়েছে, তো সেটা তো আমি ভুলে যাব না। আমি বলবো যে আমার এটা করা দরকার। আপনারা যদি ক্ষমতায় যান এটা করবেন কিনা, আবার আপনারা আমাদের সাথে থেকে এটা করবেন কিনা। তারা অলরেডি 31 দফা যে সংস্কার দিয়েছে, সেটাও আমি দেখেছি, দফাগুলো আমাদের সাথে খুব বেশি একটা সাংঘর্ষিক না। যদি তারা সত্যিকার অর্থে 31 দফা যদি বাস্তবায়ন করে, আমার দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, বাংলাদেশে বৈষম্যহীন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা অগ্রণী ভূমিকা পালন করবে। তো এই মুহূর্তে ধরেন বাংলাদেশে, আমার একটু একটা প্রশ্ন আছে, আজকে যেহেতু আপনি কথাগুলি উঠালেন, যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা এখন বর্তমানে আছে, যা তখন যখন আন্দোলন চলছিল নেতৃত্ব দিয়েছে, তাদের কোনো ধরনের কি এগ্রিমেন্ট হয়েছে যে তারা পরবর্তীকালে এইভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে এবং তাদের কাছেই জবাবদিহি করতে হবে জনগণকে, রাজনৈতিক দলগুলো তাদের কাছে জবাবদিহি করতে হবে, অথবা তারাও কি কোনো কারো কাছে কোনো ধরনের একটা শপথের মাধ্যমে, কোন একটা টার্মস এন্ড কন্ডিশনের মাধ্যমে কি আসলে এই আন্দোলনটা পরিচালিত হচ্ছে, নাকি সবার যেটা আপনি বললেন করলেন, কিন্তু এখন কেন টার্মস এন্ড কন্ডিশনের কথা বলতে উঠছে বারবার বিভিন্ন পক্ষ থেকে? অমুকে রাজনীতি করতে পারবে না, অমুকে বলতে হবে এটা করতে হবে, না হলে আমরা দিব না, এই ধরনের কথাগুলি কি আসলে কি বৈষম্যের বিরোধী আন্দোলন করছে সেটাকে আবার নতুন করে বৈষম্য তৈরি করছে কি না, কি মনে করছে? আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলি, যখন আমাদের 6 জন সমন্বয়ককে ডিবি ধরে নিয়ে গেছে, তখন ওইখান থেকে যখন তারা আন্দোলন প্রত্যাহারের একটা বিবৃতি দিয়েছে, আমি যদি ভুল না বলি, আপনার এই শোতেই তার প্রমাণ আছে ভিডিওতে, তখন আমি একমাত্র ব্যক্তি আপনার টকশো চলাকালীন সময় আমি বললাম যে এটা তাদের 6 জনের একক সিদ্ধান্ত, এর সাথে সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র জনতা আন্দোলনকারীদের নেই। আমি দায়িত্ব নিয়ে তখন এই কথা বলেছি। কিন্তু সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত অভিমত ব্যক্ত করবেন, কমেন্টে জানাবেন কি বলতে চান আপনারা। তারেক রহমানের বক্তব্য নিয়ে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। হাসনাত আব্দুল্লাহ যে কথা বলেছে যে তারেক রহমানের কোনো অবদান নেই, তারেক রহমান লোক দেখানো কাজকর্ম করতেছে, তারেক রহমানের কোনো মূল্য নেই, চারানার দেশের মানুষ তারেক রহমানকে পছন্দ করে না, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথা বলেছে হাসনাত আব্দুল্লাহ। তো হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে আপনারা কি বলতে চান, কিন্তু একটা কমেন্টে লিখে যাবেন আপনারা আপনাদের অপিনিয়ন।
দর্শক শ্রোতা মণ্ডলী, একটা কথা বলতে চাই, বিএনপির অবদান না থাকলে এই আন্দোলন কখনোই সফল হতো না। শুধুমাত্র বিএনপি নয়, বিএনপি জামাত সহ যত বিরোধী রাজনৈতিক দল আছে সকলে কিন্তু এই আন্দোলনে একতা পোষণ করে রাজপথে নেমেছিল, এবং দেশের মানুষও কিন্তু রিস্কাওয়ালা থেকে শুরু করে দিনমজুরি শ্রমিক ভাইয়েরাও কিন্তু রাজপথে ছিল। শুধুমাত্র ছাত্রদের দ্বারাই কিন্তু এই সরকারের পতন হয়নি, স্বৈরাচারী হাসিনা কিন্তু পালায়নি ছাত্রদের জন্য। ছাত্ররা কি করতে পারত যদি বিরোধী দল এদের সঙ্গে এক না হতো? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত ওপিনিয়ন জানাবেন। ভালো থাকবেন। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আপনারা 2-1 কমেন্টে মতামত জানাবেন।